তেহরাজ সাহেব নির্লিপ্তভাবে বললেন, আয়েশের স্ত্রী খুবই সাধারণ পরিবারের, তবে তার শরীরে কান্দানি বংশের রক্ত আছে, এটুকু বলতে পারি। উনি ভ্রু কুঁচকে বললেন, কিভাবে? উনিও মুজিবর সাহেবের কথা উপেক্ষা করলেন, যেমনটা মুজিবর সাহেব কিছুক্ষণ আগে ওনার কথা উপেক্ষা করেছিলেন। উনিও উপেক্ষা করে বললেন, বেতে তো আসলে না, তবে আমি না গেলেও ওরা সেদিন যাবে। বৌমা আমার মাশাআল্লাহ, চোখ বাঁধানো, চোখ। মুজিবর সাহেব বুঝলেন যে উনিও কথাটা উপেক্ষা করে গেলেন, তাই মুচকি হেসে বললেন, আজ আসি। আর যাই হোক, কাপুরুষের মতো চরিত্র নিয়ে আমার ছেলে বড় হয়নি। সে ভালোবাসে, ভালোবাসতে জানে, আর 5 জনের মতো ডাক ডোল পিটিয়ে সে ভালোবাসতে জানে না। সে যে নীরবে ভালোবাসে, যে ভালোবাসতে কষ্ট বেশি, আর সেই কষ্টটা যে নীরবে একা সহ্য করা যায়। বুঝলে তো প্রিয়ন্তী, তোমার ছেলেটা হাজারো রাসায়নিক সমীকরণ মেলানোর ক্ষমতা থাকলেও ভালোবাসার সমীকরণটা সে বড্ড জটিল দৃষ্টিতে দেখে, তাই তো ভালোবাসা বুঝেও বোঝে না। জুম ইন, জুম আউট। ড্যাম, আফরোজা এত মিস্টেক কেন করো বলো তো? উনি চলে যেতেই তেহরাজ সাহেব উনির স্ত্রীর ছবির দিকে তাকালেন আর বললেন, ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো আয়াস। ওর ঘরে অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে, যেটা আয়াস ছাড়া দ্বিতীয়জন কেউ জানে না। কিছু আছে সিসিটিভি, আর বেশ কয়েকটা আছে যেগুলো খুব কম ডেসিবেলের শব্দকেও আয়ত্ত করে নেয়, আর যার মাধ্যমে প্রতিনিয়ত নূরের অপর লক্ষ্য রাখে আয়াস। কালকে নূরকে কল করার পর যখন নূরের ফোন বন্ধ বলে তৎক্ষণাৎ আয়াস সিসিটিভি ফুটেজ দেখতে লাগে। সব কথাও শুনেছে আর দেখেছে। তাছাড়া আলাদাভাবে নূর কার সাথে কি কথা বলে ফোনে বা সব আয়েশের কাছে রেকর্ড করা থাকে। ও একজন সায়েন্টিস্ট, তাই এসব কাজ ওর কাছে কোনো ব্যাপার না। খুব ইজিলি নজর রাখে নূরের উপর। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকালো আয়াস। মেয়েটার চোখ মুখের অবস্থা এমন স্বাভাবিক। কিছুক্ষণ আগে আয়াস যখন পুল থেকে তুলে আনে তখন শরীরের অবস্থা ছিল খারাপ, চোখ উল্টে আসছিল, শরীরে জল প্রবেশ করাতে পেটে প্রচুর জল ছিল, শ্বাস আটকে আসছিল। আয়াসের সঠিক ট্রিটমেন্টে আবার ওকে স্বাভাবিক অবস্থায় আনে, তারপর সঠিক মেডিসিন দিয়ে যাতে দ্রুত আরোগ্য লাভ করে। আয়াস ল্যাপটপটা পাশে রেখে নূরের কাছে গেল। নূরকে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে অনেকটাই, ভোরের প্রথম ফোঁটা ফুলের মতো। আয়াস নূরের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার পানিশমেন্ট তো তখনই শুরু হবে যখন তোমার জ্ঞান ফিরবে। এতদিন আমি নিজ থেকে তোমার কাছে গিয়ে তোমাকে ভালোবেসেছি, আর আজ তুমি নিজে আমাকে কাছে টেনে নিয়ে নিজের মতো করে ভালোবাসবে, আর এটাই হবে তোমার পানিশমেন্ট। বুঝলে আফরোজা? ঘুমের মাঝে হঠাৎ দম বন্ধ করার অনুভূতি হতেই নূরের ঘুম ভেঙে গেল। হঠাৎই বিছানা থেকে উঠে গেল। নিজের উপর ভার কিছু অনুভূতি হতেই দেখলো আয়াস ওকে জাপটে জড়িয়ে ধরে আছে। আয়াসকে দেখে খানিকটা রাগও হলো, পুরনো কথা কয়েক মুহূর্তের মধ্যে মনে পড়তেই। আয়াসকে ঠেলে সরাতে গেলেই হঠাৎ আয়াস জেগে গেল। আয়াস এতক্ষণ ঘুমায়নি, জেগেছিল। নূর রেগে ওকে সরাতে গেলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো আয়াস। নূর রেগে বলল, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? তখন পুরোপুরি মারতে পারেননি, তাই এখন কি মারার চেষ্টা করছেন? আয়াস নূরের দিকে তাকিয়ে বলল। রেগে যাচ্ছ কেন আফরোজা? নূর এবার ঝটকা মেরে উঠে গেল। আয়াস হাত ধরতে গেলেই দূরে সরে গিয়ে বলল, আমি জানি আপনি আমাকে বাঁচতে দেবেন না, তাই তো আমাকে জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, তাই না? আয়াস মুচকি হেসে বলল, আচ্ছা আফরোজা, আমি না হয় তোমার ক্ষতি চাই, কিন্তু তোমাকে তুলে আনলো কে? কে সেই মহান আর দিল দরদে মানুষ আফসার নূরকে এই ডেভিল ভিলার পুল থেকে কোলে করে তুলে আনলো, তাও আবার আমার উপস্থিতিতে? নাকি তুমি নিজে এসেছো, কোনটা? নূর আয়াসের কথা শুনে একটু ঘাবড়ে গেল আর ভাবতে লাগলো, সবটা সত্যি তো। আয়াস ছাড়া এই বাসাতে কেউ নেই, তাহলে একমাত্র আয়াসই সেই যে ওকে জল থেকে তুলে আনবে। নূর ভাবলো আর ভেবে বুঝলো যে আয়াসই ওকে সেখান থেকে তুলেছে আর এখন ওর কথার জালে ফাঁসাচ্ছে। তাই নূর ভাবলো তবু আয়াসের কাছে হার মানবে না, মুড নিয়েই চলবে। নূর কথা ঘোরানোর জন্য বলল, আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না, আমি বাসায় যাব। কথাটা বলে বিছানা থেকে নামতে গেলেই আয়াস ওর হাত ধরে কাছে টেনে এনে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কোথায় পালাচ্ছ আফরোজা? আমি কি তোমাকে যেতে বলেছি? নূর শুকনো ঢোক গিলে বলল, সরুন আমার কাছে থেকে, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আয়াস নূরের হাতের বাঁধন আলগা করে বলল, কটা বাজে খেয়াল আছে? রাত 2:30। নূর ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ সত্যি 2:30 বাজে। তা চাইলেও এত রাতে নিজে যেতে পারবে না। নূর চুপটি করে রইল। দেখে আয়াস বলল, পাশমেন্টের কথা ভুলে গেলে? কথাটা শুনতেই নূর চমকে উঠল।
পানিশমেন্ট হিসেবে তো আয়াস ওকে জলে ফেলে দিয়েছিল, তাহলে কি এখনো আবার তেমন কিছুই কি হতে চলেছে? কথাটা ভাবতেই নূরের মনে অজানা এক ভয় দোলা দিতে লাগলো। ভয়ে থমথমে গলায় বলল, কি পানিশমেন্ট? আয়াস খুব সুরেলা করে বলল, আমাকে নিজের মতো করে ভালোবাসতে হবে আজ, আর এইটাই তোমার পানিশমেন্ট। কথাটা শুনে নূর অবাক হয়ে বলল। কি? আয়াস নূরের কোমরে আলতো করে স্লাইড করে বলল, জি, আর পানিশমেন্টে কোনো ছাড় নেই, তা যে করেই হোক পূরণ করা চাই। নূর হালকা কাঁপা কাঁপা গলায় বলল। কি করতে হবে আমাকে? দেখ। আয়াস মুচকি হেসে বলল, বললাম না কি করতে হবে। যাই হোক, তুমি যখন আবারও শুনতে চাইছো তখন বলতে তো হবেই। আমি বললাম যে অন্যদিন তো আমি নিজ থেকে তোমার কাছে আসি, নিজ থেকে তোমাকে ভালোবাসি, তাই আজ তুমি নিজ থেকে আমার কাছে আসবে। এই সহজ কথাটা তোমার মাথায় গেল না অবশ্যই? নূর বুঝতে পারলো যে আয়াস ওকে ঠিক কি বোঝাতে চাইছে। লজ্জায় ওর মুখ মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। আর যাই হোক, একটা ছেলে যতটা সহজে একটা মেয়ের কাছে আসতে পারে, একটা মেয়ে অতটা সহজে একটা ছেলের কাছে যেতে পারে না। নূর কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, আপনি অন্যায় আবদার করছেন, আমি এসব পারবো না। আয়াস নূরের আরো কাছে এগিয়ে গিয়ে বলল, কেন পারবে না আফুসোনা? আমি একজন এমন ডেভিল মানুষ হয়ে যদি তোমার এত কাছে যেতে পারি, তুমি কেন পারবে না? নূর চুপ করে চোখ বন্ধ করে আছে। আয়াস অবলীলায় এমন এমন কথা বলছে যা নূরের লজ্জার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। আয়াস নূরের লজ্জা মিশ্রিত মুখ দেখে বলল, কি এত ভাবছো আফুসোনা? নূর পুনরায় চোখ বন্ধ করে বলল। দেখুন, আমি পারবো না। হঠাৎ আয়াস নূরের কপালে ঠোঁট ছুঁইয়ে বলল, নাও, তুমি আমাকে আমার কিস রিটার্ন করো। আয়াস চোখ বন্ধ করে আছে। নূর জানে যে আয়াস ওকে বলেছে কাজটা যতক্ষণ না করবে ততক্ষণ ওর নিস্তার নেই। তবুও শেষবারের মতো আয়াসকে একবার অনুরোধ করলো। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি পারবো না। আয়াস এবার খানিকটা ভারী গলায় বলল, আমার কথা শুনবে কি না? ইয়েস অর নো? নূর ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটো আয়াসের কপালে হুট করে চুইয়ে দিয়ে দ্রুত দূরে সরে এলো। নূরের হার্টবিট বাড়ছে ক্রমশ। আয়াসের প্রতি এক অজানা অনুভূতিও কাজ করছে তীব্র। আয়াস চোখ খুলে মুচকি হাসলো। নূরের খুব লজ্জা নূরের মুখ লজ্জায় লাল হয়ে আছে। আয়াস একটু কেশে বলল, ওকে, নাইস স্টার্টিং। যাই হোক, এবার সেকেন্ড স্টেপ। কথাটা বলে নূরের মুখটা ওর কাছে আনতে নূরের নিঃশ্বাসগুলো আরো দীর্ঘ হতে লাগলো। আয়াস ওর ঠোঁট দিয়ে নূরের ঠোঁট ছোঁয়াতে নূর হালকা কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ পর আয়াস সরে এসে মুখটা মুছে বলল, নাও ইটস ইওর টার্ন, শুরু করো। আয়াসের কথা শুনে নূর পারলে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে আর উত্তেজনায় ওর শরীর কাঁপছে। আয়াস নূরের হাত ধরে কাছে টেনে আনতেই নূর আয়াসের গায়ের উপর গিয়ে পড়ল। নূর কোনো কিছু ভেবে হঠাৎ আয়াসের ঠোঁট জোরে কামড় দিল। দ্রুত সরে এলো নূর। এবার আয়াস হয়তো ওকে রেগে চড় থাপ্পড় না মেরেই দেয়। কথাটা ভাবতেও লাগলো। আয়াস নূরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, টেস্ট ইজ গুড আফুসোনা। নূর অবাক হলো অনেক বেশি। মানুষটা ওকে কিছু বললো না। আয়াস বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, এখন মনে হচ্ছে রোজ রোজ তোমার এমন ভালোবাসা আমার পাওয়াই লাগবে। যাই হোক, এখন ঘুমাও। নূর যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর একটু হলে ওকে কিনা কি করতো কথাটা ভেবে নূর দীর্ঘ শ্বাস নিল। তবে মনের মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে আয়াসের প্রতি, যার সূত্রপাত আগেই ঘটেছিল, কিন্তু তা এখন ভালোভাবে জানান দিচ্ছে। নূর চুপটি করে শুয়ে পড়ল। আয়াস চোখ বন্ধ করে আছে। আয়াসকে দ্রুত এক পলক দেখে নূর চোখ বন্ধ করে নিল। বুকের ভিতর কেমন যেন উথাল পাতাল করছে, তবুও নিজেকে সামলে নিচ্ছে নূর। তোমার মামু এসেছিলেন আয়াস, তিনি সব সম্পত্তি নিজের নামে করবেন, তাই আমাদের সকলকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আয়াস স্থির দৃষ্টিতে ওর মায়ের ছবির দিকে তাকিয়ে বলল, যাবো, নিশ্চয়ই যাবো, না গেলে কি হয় বলো? আয়াসের বাবা মুচকি হেসে বললেন, সে তো যাবে, কিন্তু আমি যে যাব না আয়াস। আয়াস খানিকটা উচ্চস্বরে হেসে বলল, তোমাকে তো যেতে হবেই, তুমি না গেলে কি করে হবে বলো? তাছাড়া মামার বাড়ির আদর মিস করলে হয়, তাই আমি তো 1 সপ্তাহ আগে যাব। কথাটা বলে ওর বাবার দিকে চোখ টিপ মেরে আয়াস বেরিয়ে গেল। আয়াসের বাবা আয়াসের যাওয়ার দিকে চেয়ে রইলেন। উনি নিজে কখনো ওনার ছেলেকে বুঝে উঠতে পারেননি, তবে আয়াস যা করে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, তা উনি জানেন।
ভাবি আজকে একটু বাইরে যাবে? তুমি তো বাসার বাইরে কোথাও যাও না। আমি তো না হয় টিউশনির জন্য একটু বাইরের হাওয়া বাতাস পাই, কিন্তু তুমি তো ঘর থেকেই বের হও না। আচ্ছা, তোমার কি বাইরে যেতে ইচ্ছে করে না, নাকি ভাইয়ার ভয়ে যেতে পারো না, কোনটা? নূর মুচকি হেসে বলল, আচ্ছা ইফা, তুমি কি সত্যিই জানো না যে তোমার ভাইয়া কি করে? তার ঘরে সেই গোপন কক্ষটা ঠিক কোথায়? ইফা কপাল কুঁচকে বলল, আমি নিজেও তো জানতে চাই যে ভাইয়া কি করে বা তার ঘরের গোপন কক্ষটা ঠিক কোথায়। তবে এইটুকু বলতে পারি, আহান ভাইয়া জানেন যে আয়াস ভাইয়া কি করেন। আয়াস ভাইয়া আহান ভাইয়াকে অনেক ভালোবাসে, তেমনি আহান ভাইয়াও আয়াস ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে। তাই উনি নিশ্চয়ই বলতে পারবেন যে কি করে। তুমি চাইলে তাকে জিজ্ঞেস করতে পারো। নূর আহানের নামটা শুনে অনুভূতিহীন হয়ে বলল, আমার কোনো ইচ্ছে নেই ওনার সাথে কখনো কথা বলার। উনি আমার সাথে যা করেছে তা আমি কখনো ভুলবো না। উনি পুরো বিয়ে বাড়ির সব লোকের সামনে আমাকে ফিরিয়ে দিয়ে ওনার ভাইয়ের হাতে আমাকে তুলে দিয়ে চলে এসেছিল। আমি ওনাকে কখনো ক্ষমা করবো না, কখনো না। কথাগুলো বলতে বলতে নূরের চোখে জল চলে এলো। বারবারই সেই দিনগুলোর কথা মনে পড়ে। ইফা নূরের অবস্থা দেখে সামাল দেওয়ার জন্য বলল, ভাবি তুমি কোন ইয়ার অব্দি পড়াশোনা করেছো? নূর খানিকটা স্বাভাবিক হয়ে বলল, সেকেন্ড ইয়ার অবধি। ইভা প্রশ্ন করে উঠল, তুমি আর পড়াশোনা কন্টিনিউ করবে না? নূর আগের দিনের রাতের কথা মনে করে বলল, করছি তো ক্লাস, তোমার ভাইয়ের কাছে স্পেশাল ক্লাস। খানিকটা অন্য মনস্ক হয়ে কথাটা বলল নূর। ইফা মুখ চেপে ফিক করে হেসে দিল, বলল, ভাবি স্পেশাল ক্লাস চালিয়ে যাও। নূরের ইফার হাসির আওয়াজ শুনে হুঁশ ফিরল। বুঝতে পারলো যে ওর অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। তারপর নূর নিজের মাথায় একটা চাপট মেরে বলল, সরি, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, আমি তা বলতে চাইনি। ইভা নূরের গলাটা টেনে দিয়ে বলল, একটা কথা কি জানো ভাবি, আচমকাই মুখ ফুসকে মানুষ সত্যি কথাটাই বলে ফেলে। তুমিও যা বলেছো সত্যি বলেছো, আমি জানি। নূরের লজ্জা লাগছে খানিকটা, কি বলতে কি বলে ফেলেছে। কিন্তু এটা তো কথা সত্যি যে আয়াস নূরের সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, দিন শেষে নূরের অভিমানগুলো ভালোবাসা দিয়ে জয় করে নেয়। নূরের কথার ভাবান্তর ঘটিয়ে ইভা বলল, আচ্ছা ভাবি, ভাইয়া অনেক রোমান্টিক তাই না? ভাইয়াকে দেখেই তো মনে হয় যে সে কতটা রোমান্টিক। নূর ধমকে সুরে ইভাকে বলল, ইফা তুমি পিচ্ছি মেয়ে, তবে বেশি পাকা পাকা কথা বলো। ইভা মুখ চেপে হেসে বিছানা থেকে নেমে নূরের হাত ধরে বলল, আমি বেশি পেকে গেছি বা কাছে আছি। যাই হোক, এখন চলো। নূর অবাক হয়ে বলল, কোথায় যাব? ইভা মুস্কি চলো আজ ঘুরতে যাব। তুমি তো সারাদিন বাসায় বসে বসে বোর হও নিশ্চয়ই, তাই আজকে ঘুরতে যাব। নূর ভয়ার্ত কণ্ঠে বলল, না, কোথাও যেতে হবে না, বাসাতেই থাকবো। তোমার ভাইয়া জানতে পারলে আমার হাত পা ভেঙে রেখে দেবে। তুমি গেলে যাও ইফা, আমি কোথাও যাচ্ছি না। ইভা কপাল চাপড়ে নূরকে আশ্বস্ত করে বলল, আরে ভাবি অত ভয় পেও কেন বলো তো? ভাইয়াই তো বললো তোমাকে ডেকে আনতে, ঘুরতে যাবে সে তোমার সাথে। নূর অবাক হয়ে বলল, দেখো ভাইয়া গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বেশি দেরি করো না তো, আবার ভাইয়া কিন্তু রেগে যাবে বলে দিলাম। নূর দেখলো আয়াস গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের উপরের দিকে দুটো বোতাম খোলা, কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে কারোর সাথে কথা বলছে। নূর আয়াসের দিকে চোখ ফেরালো। ইফা বলল, দেখেছো, বিশেষ হয়েছে তো এবার, এখন তাড়াতাড়ি চলো, না হলে ভাইয়ার কিন্তু রেগে যাবে। ইফা নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিচে নেমে গেল। নূর একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চুলগুলো খোলা আর চোখে কাজল। নূর সবসময় কাজল পরতে ভালোবাসে, তাই অল টাইম পরে থাকে। নূরের এই অতি সাধারণ লুকটাই আয়েশের কাছে অনেক প্রিয়। নূর আয়েশের সামনে দাঁড়িয়ে আছে। ইফা এখনো ওর হাত ধরে আছে, যেন বাচ্চা মেয়ে আর ওকে ছেড়ে দিলেই পালাবে। ওরা দুজন দাঁড়িয়ে আছে। আয়েশ ওদের দুজনের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ফোনে বলে উঠল, Yes, hello, I'll call you back. Take care of yourself. Love you. কথাটা শুনতেই নূর চমকে উঠল। ওই আয়াস তো আজ অব্দি কখনো ওকে ভালোবাসি কথাটা বলেনি, তবে এই মেয়েটাকে কত সহজেই। কথাটা ভেবে নূরের মনের মাঝে সুপ্ত এক রাগ অনুভূতি হলো, তবুও নিজেকে বুঝতে দিল না। আয়াস কলটা কেটে বলল, উঠে বসো। নূরও ইফার সাথে বসতে গেলেই আয়াস ওর হাত ধরে আটকে বলল। কথাটা শুনে নূর কেঁপে উঠল। তাহলে কি আয়াস ওকে নিয়ে যাবে না?
শুধু কি ইফাকে নিয়ে যাবে? কথাটা ভেবে নূরের চোখে জল চলে এলো নিমিষেই। আয়াস হাত ধরে খানিকটা কাছে এনে বলল, আমার পাশে বসবে তুমি, পেছনে কেন বসছো? বাই দ্য ওয়ে, লুকিং হট। কথাটা বলে চোখ টিপ মেরে নূরকে ছেড়ে দিয়ে ড্রাইভিং সিটে গেল আয়াস। নূর মনের মাঝে একটু শান্তি অনুভব করলো। নূর গিয়ে আয়াসের পাশে বসলো। আয়াস লুকিং গ্লাসটা ঠিক করে নিজেকে দেখে নিয়ে নূরের দিকে ঘোরালো চোখে। নূরকে ভালো মতো দেখে নেয়। নূর আজ অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে, মনটা একদম তরতাজা লাগছে। আয়াস কিছুক্ষণ পর পর নূরকে দেখছে। নূরটা খেয়াল করতেই ওর নিজের কেমন একটু ইতস্তত বোধ হচ্ছে। ইভা মাঝে মাঝে এটা ওটা বলছে ওদেরকে। প্রায় 20 মিনিট পর আয়াস ধানমন্ডির একটা পার্কের সামনে এসে গাড়ি থামালো। ওরা গাড়ি থেকে নামতেই নূর আর ইভা নামলো। পার্কের ভেতর কতজন মানুষ, বাচ্চারা খেলা করছে, কত নতুন দম্পতি বসে আছে, কত প্রেমিক প্রেমিকা ছবি তুলছে, হাওয়াই মিঠাই খাচ্ছে। আয়াস নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, চলো ইফা, তুই আগে আগে চলো, আমরা পেছন পেছন যাচ্ছি। ইভা আগে আগে যেতে লাগলো। ইভা গিয়ে একটা দোলনায় গিয়ে বসলো। নূর আর আয়াস দাঁড়িয়ে আছে। রাতে একটি হাওয়াই মিঠাই নিয়ে ছোট্ট 10 কি 11 বছর বয়সী একটা ছেলে বলে উঠলো, আফা, হাওয়াই মিঠাই নেবেন? নূর ছেলেটার দিকে তাকালো। বাচ্চা ছেলেটার মুখটা কত মায়াবী, দেখলেই মায়া হয়। কিন্তু ওর কাছে যে টাকা নেই যে ও কিভাবে কিনবে। কিন্তু আয়াসকেও ও কখনো বলবে কিনা কিনে দেওয়ার জন্য। তাই কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ছেলেটা আবার বলে উঠলো, আফা নেন না, অনেক ভালো খেতে, দাম কমই আছে, দয়া করে নেন আফা। নূর কি বলবে বুঝতে পারছে না, একটু ঘাবড়ে গেল। আয়াস হঠাৎ জিজ্ঞেস করে উঠলো, কি হলো অফিসনা, নেবে? কিছু বলছো না যে? আয়েশের এমন মিষ্টি কণ্ঠস্বর শুনে নূর আয়েশের দিকে তাকালো। আয়েশকে আজকে একদম অন্যরকম লাগছে। কি নিষ্পাপ আর কত সহজ সরল, যার মুখে আছে একরাশ মায়া, যে মায়াতে সহজেই জড়িয়ে যাওয়া যায়। নূর আকাশের দিকে তাকিয়ে রইল, বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল। আজ কেন জানি না মানুষটাকে বোঝার ইচ্ছে হচ্ছে প্রচুর। নূর আয়াসকে নিয়ে আকাশ পাতাল ভাবছে, যখন আয়াস একটা হাওয়াই মিঠাই নূরের সামনে ধরে বলল, নাও। নূরের ঘোর হঠাৎই ভেঙে গেল। আয়েশের হাতে হাওয়াই মিঠাইটা দেখে চমকালো না, বরং একরাশ ভালো লাগা কাজ করলো। তাহলে কি মানুষটা দিনকে দিন ওর কাছে সহজ হয়ে যাচ্ছে, নাকি সে নিজেকে আরো রহস্যময় হিসেবে নূরের সামনে ধরা দিচ্ছে না? কোনটা? নূর হাওয়াই মিঠাইটা নিতে যাবে তখনই কেউ খপ করে হাওয়াই মিঠাইটা নিয়ে পেছন থেকে আয়েশকে জড়িয়ে ধরলো। নূরের চক্ষু চরক গাছ। আয়েশ পেছন ঘুরে দেখে একটা মেয়ে, যে আয়েশের ক্লাসমেট সেরিনা। সেরিনাকে দেখে আয়েশ অবাক হয়ে বলল, সেরিনা, তুমি এখানে? নূর শুধু দুজনের কাজ দেখছে। মেয়েটার এমন কাজে নূর ভেবেছিল আয়েশ হয়তো তাকে কয়েক চড় মেরে দিবে, কিন্তু না, আয়েশ কিছু বলল না, উল্টে মেয়েটাকে দেখে আরো উচ্ছ্বাসিত হয়ে গেল। নূরের একটু রাগ লাগছে মেয়েটার উপর। তাছাড়া মেয়েটা ওর হাওয়াই মিঠাই কেড়ে নিয়েছে। আয়েশ খুশি হয়ে বলল, সত্যি তোমাকে এখানে দেখবো আনএক্সপেক্টেড, সত্যি ভাবতে পারিনি। সেরিনা মুচকি হেসে বলল, তোমার আমাকে মনে আছে আয়াস? মনে থাকবে না আবার? তুমি হলে আমাদের কলেজে ক্রাশ কুইন, আর তোমাকে মনে থাকবে না? সেরিনা মুচকি হেসে আয়েশের একটা টেনে দিয়ে বলল, আর তুমি হলে ক্রাশ কিং। তোমার উপর যে কত মেয়ে ক্রাশ খেত তা বলার বাহিরে। আয়েশ চোখ টিপ মেরে বলল। আর তুমি? সেরিনা মুচকি হেসে বলল। লজ্জা পেয়ে বলল। আয়াস আর সেরিনা এমন আবেগ ঘন কথাবার্তা শুনে নূর রীতিমতো বিরক্ত। ওর আর কোনো ইচ্ছে নেই ওদের কথা শোনার, তাই রেগে ওখান থেকে চলে গেল আয়াসকে কিছু না বলে। ইফার পাশে দোলনায় গিয়ে বসলো নূর। দূর থেকে দুজনকে দেখছে। সেরিনাকে দেখে ওর রাগ বাড়ছে। আয়াসের প্রতি রাগটা চাপা অভিমানে পরিণত হচ্ছে ক্রমে ক্রমে। সেরিনা নূরকে চলে যেতে বলল। ওই মেয়েটাকে ছিলাম না তো? আয়াস পাশ ফিরে দেখলো নূর নেই। তারপর পেছন ঘুরে দেখলো নূর এক মনে দোলনা চড়ছে। আয়াস নূরের দিকে নজর সরিয়ে বলল, কেমিস্ট্রির ভাষায় আমার অক্সিজেন, আর বায়োলজির ভাষায় আমার হার্ট, লিভার, কিডনি, এভরিথিং। আর আমার ভাষায় মাই লাইফ। সেরিনা মুচকি হেসে বলল, ওই হই, আয়াস এত রোমান্টিক তা তো জানতাম না। বাই দ্য ওয়ে, শি ইজ কিউট। আয়াস মুচকি হাসলো। ওরা নিজেরা কথা বলছে। নূর এক মনে দোল চড়ছে আর ওদের দিকে তাকাচ্ছে। ওদেরকে দেখতে রীতিমতো বিরক্ত লাগছে বলে নূর উল্টো দিকে ঘুরে বসলো, যাতে ওদের দুজনকে একসাথে না দেখতে হয়। হঠাৎ পেছন থেকে কেউ দোল দিতে লাগলো। নূর ভাবলো আয়াস। নূর রেগে বলল, সত্যি নাকি তুমি মিথ্যে বলছো? উনি নিজে বলেছেন?
কি করতে এসছেন এখানে? কথা শেষ, প্রেমালাপ শেষ। কি করতে এসছেন এখানে? কথা শেষ, প্রেমালাপ শেষ। যান এখান থেকে। এখন এখানে দোল দিতে এসছেন? যান, লাগবে না আবার। পেছন থেকে কোনো উত্তর এলো না। মানুষটা আরো জোরে জোরে দোল দিতে লাগলো। নূর দোলনার লোহার শিকলটা শক্ত করে চেপে ধরে বলল, কি হচ্ছে এটা? কি থামান বলছি। এবার খুব বেশি গতিতে দোল দিতে লাগলেন নূর। নিজেকে শক্ত করে দোলনায় আটকে রাখার চেষ্টা করলো। একটা সময় নূরের মনে হতে লাগলো যে ও হাওয়ায় ভাসছে। নূর ভয় পেয়ে বলল, তবুও মানুষটা থামছে না। এদিকে নূর মুখ থুবড়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই বুঝি পড়ে গিয়ে পাঁচিলের সাথে ধাক্কা খায়। নূর এবার ভয় পেয়ে পেছন থেকে ঘুরে বলতে গেলেই মানুষটা যেন তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দোল দিত। আর নূর তাল সামলাতে না পেরে চিৎকে দূরে পড়ে গেল। হঠাৎ নূরের গলার জোরালো আওয়াজ শুনে আয়েশের বুকের ভিতর ধক করে উঠল। কিছুক্ষণের জন্য মনে হলো ওর হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। নিমেষেই আশেপাশে থেকে চিৎকারের আওয়াজ আসতেই আয়েশ পিছনে ঘুরল। নূর মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। নাক মুখ থেকে রক্ত বার হচ্ছে, মাথা ফেটে গেছে। আয়েশ উচ্চস্বরে চিৎকার করে উঠল, আফু সোনা। নূরের হাত ধরে বসে আছে আয়াস। নূরের হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে রেখেছে। নূরের দিকে তাকিয়ে আছে আয়াস এক পলকে। আজ ওর একটু অসাবধানতায় নূরের এই অবস্থা। কিছুক্ষণ আগের কথা আয়াসের বারবার মনে পড়ছে। মেয়েটা হাওয়াই মিঠাই খেতে চেয়েছিল, তাও হলো না। যে এই কাজটা করেছে আয়াস তাকে ছাড়বে না। যে কোনো মূল্যে তাকে সাজা পেতেই হবে। নূরের কপালের কাটা অংশটার দিকে তাকালো আয়াস। সেখানে সাদা পট্টি দিয়ে ব্যান্ডেজ করা আর 4টি সেলাই পড়েছে সেখানে। প্রতিবার সুচ বিধাতেই নূরের শরীর কেঁপে কেঁপে উঠছিল। তবে একটা মুহূর্তের জন্য আয়াস ওর হাত ছাড়েনি। কিন্তু আয়াসের এত ভালোবাসার এক অংশও নূর না দেখতে পেয়েছে আর না অনুভব করতে পেয়েছে। নূরের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে থাকতে আয়াসের বাম চোখ থেকে আচমকাই টপ করে জল গড়িয়ে পড়তেই আয়াস চমকে গেল। আয়াসের জ্ঞান হওয়ার পর থেকে আয়াস কেবল একবারই কেঁদেছিল, যখন ওর মা মারা গিয়েছিল সেই খবর শুনে। আর আজ নূরের এই অবস্থা দেখে ওর চোখ থেকে জল গড়ালো। আয়াস চটপট জলটা মুছে নিল। মনে মনে বলল, কুল ডাউন আয়াস, শি ইজ ইয়ার্স, অনলি ইয়ার্স। পাশ থেকে ডক্টরের কণ্ঠস্বর ভেসে এলো, মিস্টার আয়াস, আপনার ওয়াইফ মাথায় আর কোমরে আঘাত পেয়েছে। ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। ওনাকে বেশি হাঁটাচলা করতে দেবেন না, আর ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না, আর মেন্টালি কোনো প্রেসার দিবেন না। এন্ড নাও ইটস আপ টু ইউ। আয়াস মাথা নেড়ে সম্মতি জানালো। আপাতত কিছু বলতে ইচ্ছে করছে না ওর, তবুও মনে জোর নিয়ে বলল, ও জ্ঞান ফিরবে কখন? জি, ওনার আর 1-2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আমি কি তাহলে এখন বাসায় নিয়ে যেতে পারি? জি অবশ্যই পারেন, কিন্তু যা বললাম একটু খেয়াল রাখবেন। আজ আয়াস নূরের এই অজ্ঞানতায় যেন নিজেকে সবচেয়ে বেশি দুর্বল অনুভব করছে। নিজেকে আগে কখনো এতটা লো ফিল হয়নি। নূরের সাথে ভালো ব্যবহার করুক আর না করুক, নূর ওর সাথে থাকলে অদ্ভুতভাবে ওর মনোবল বাড়ে। আয়াস নূরকে বেড থেকে তুলে নিয়ে নিল। মেয়েটা সজ্ঞানে থাকলে হয়তো এতক্ষণে ব্যথায় কুকড়ে যেত। কথাটা ভাবতেই আয়াসের বুকের ভেতর ধুকধুক করছে। ইফাও আয়াস আর নূরের পেছন পেছন আসলো। ইফা এতক্ষণ বহু কান্নাকাটি করেছে। যতই হোক, নূরকে ও নিজের বোনের মতো ভাবে। আয়াস নূরকে গাড়িতে তুলে নিয়ে বসলো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ইফা সামনের সিটে বসেছে আর আয়াস ব্যাক সিটে নূরকে ওর কোলের মাঝে নিয়ে বসে আছে। লাল রঙের শাড়িটায় ধুলো লেগে আছে, কিছু কিছু জায়গায় রক্তের ছাপ। আয়াস নূরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কোনো বাচ্চাকে আগলে আগলে রাখছ। নূরের দিকে তাকালে এই বুকের ভেতর চিনচিন অনুভব করছে আয়াসের। নূরকে বিছানায় শুইয়ে দিল আয়াস। আশেপাশে সবাই ওকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। ইফার চোখ কেঁদে কেঁদে ফুলে গেছে। আয়েশের খালাম্বু মানে ইফার মা নূরের পাশে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনার চোখেও জল। মেয়েটাকে কে এমন ভাবে ধাক্কা মারলো কেউ বুঝতে পারছে না। ইফা দেখছিল একটা লোক দৌড়ে পালাচ্ছে। যখন নূর মাটিতে পড়ে গেছে তার মুখটা ঢাকা ছিল, তাই ইফা ওনার মুখটা দেখতে পায়নি। আহানও দূরে দাঁড়িয়ে আছে। আয়েশের বাবা, তিনি আজ এত বছর পর নূরের জন্য ঘর থেকে বার হয়ে এসেছেন। উনি বসে আছেন সোফাতে। মেয়েটার প্রতি ওনার মনে মায়ার পাহাড় গড়ে উঠেছে। নূর প্রতিদিন সকাল বিকাল ওনার ঘরে গিয়ে ওনার খাবার দিয়ে আসতো। খুব ব্যস্ত না থাকলে মাঝে মাঝে ওনার সাথে গল্পও করত। উনিও কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছেন নূরের দিকে। আয়াস এখনো নূরের হাত ধরে আছে। হঠাৎ আয়াস কিছু বলতে যাবে, তখনই আহান বলল, ও তো নূরের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে আয়াস নূরের দিকে তাকালো।
নূরের চোখ দুটো পিটপিট করছে। আহান ছুটে যেতে গেলেও আয়াসের আফু সোনার ডাক শুনে পিছিয়ে গেল। আয়াস উত্তেজিত হয়ে বলল, আফুসোনা, ঠিক আছো তুমি? আফুসোনা। নূর কিছুক্ষণ সবকিছু ঝাপসা দেখলো। তারপর আস্তে আস্তে সবার মুখ ওর কাছে স্পষ্ট হতে লাগলো। আয়েশের গলার আওয়াজ ওর কানের কাছে এসে বাজছে। নূর কথা বলতে পারছে না, চুপ করে আছে। আয়েশ এবার নূরকে বিছানা থেকে তুলে নিজের বুকের মাঝে আগলে নিল। নূরের শরীরের তীব্র ব্যথার কথা ওর হয়তো মনেই নেই। নূর আয়েশের বুকে মাথা রাখতেই আয়েশের হৃদস্পন্দন শুনতে পেল। মানুষের হৃদগতি যদি থাকে, তার তুলনায় অতি দ্রুত হারে হৃদস্পন্দনও চলছে। হঠাৎ নূর শরীরের তীব্র ব্যথায় অনুভব করায় জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। নূরের কান্নার আওয়াজ শুনে আয়েশের মনে হলো যে নূরের সমগ্র শরীর জুড়ে ব্যথা, তাই দ্রুত নূরকে বিছানায় শুইয়ে দিল। নূর গলা ছেড়ে কাঁদছে। আয়েশ হয়তো ওর শরীরের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। নূরকে এমন কাঁদতে দেখে আহান বলে উঠল, কি করছিসটা কি? ওর অবস্থা কি তুই ভুলে গেছিস? এমনি শরীরের অবস্থা খারাপ, তার উপর তুই। আহানের কথাটা এই মুহূর্তে যেন আয়েশের সহ্য হলো না। আয়েশ চিৎকার করে বলল, ওর সাথে যা করার আমি করব। ওর ক্ষতি করতে হলেও আমি করব, ওর ভালো করতে হলেও আমি করব। তোমরা আমাকে বোঝাতেই শোনা। ও আমার বউ, আমার দায়িত্ব। যাও এখান থেকে, ওর অবস্থা আমাকে বুঝে নিতে দাও। আহানের গলা ধরে এলো। ও খুব সাধারণভাবে বলেছিল, আর তাতে আয়েশ এভাবে রিয়াক্ট করবে তা ও ভাবেনি। এবার মা আহানের কাছে এসে বলল, আমার একমাত্র বৌমা, ওকে কেন আমি আটকে রাখবো নাকি? তাড়াতাড়ি ভিতরে এসো। আহান, বাবা থেমে যা। তুই তো জানিস আয়েশ তোকে কতটা ভালোবাসে। আসলে নূরের অবস্থা খারাপ বলে ওর মাথা ঠিক নেই। তুই রাগ করিস না, চল এখান থেকে। আমরা ওকে বরং কিছুক্ষণের জন্য একা থাকতে দিই। আহান হ্যাঁ সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইফা বেরিয়ে যেতেই এবার মা আয়েশের বাবাকে ডাকলেন। ভাইজান। আয়েশের বাবার কোনো সারা শব্দ নেই। উনি কিছু একটা ভাবছেন। উনার ভাবনা ভাঙতে উনি আবার বললেন, ভাইজান, এই যে ভাইজান, চলেন, আমরা না হয় পরে আসি। আয়েশের বাবা যেন একটু চমকে উঠলেন হঠাৎ ডাক শোনায়। উনি অবাক হয়ে বললেন, কিছু বললি? জি, আয়েশ আর নূর না হয় একটু একা থাকুক, আমরা পরেই আসি। উনি উঠে বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। উনি নূরের দিকে তাকালেন। নূর কাঁদছে। আয়েশ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। আয়েশের চোখের কোণে জল জমা হয়ে আছে, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। উনি ওনার ছেলের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে আয়েশকে বললেন, আমার নূর মায়ের খেয়াল রাখিস বাবা। আয়েশ কেবলমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। কথা বলতে গেলেও একটু শক্তির প্রয়োজন হয়, যা আয়েশের মাঝে নেই। উনি বেরিয়ে গেলেন। নূর এখন জোরে জোরে কাঁদছে, থামার নাম নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন ওর উপর তীব্র অত্যাচার করা হয়েছে, তাই এমন কান্না করছে। আয়েশ মুখ উঠিয়ে নূরের দিকে তাকালো। নূরের চোখের কোনা বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ে বালিশ ভিজছে। আয়েশ হালকা কণ্ঠে বলল, এই আফুসোনা, চুপ করো না প্লিজ। আমার বুকের মাঝে কেমন জানি হচ্ছে, তা তুমি কি বোঝো না? নূরের কান্নার মাত্রা তীব্রতর হলো। আয়েশ আর সহ্য করতে না পেরে জোরে ধমক দিয়ে বলল, এবে থামছো না কেন? চুপ করতে বলছি না? আমার কান্না সহ্য হচ্ছে না, তা কি বুঝতে পারছো না? তখন থেকে বলছে না যে চুপ করো, শুরু করেছে তো থামারই নাম নেই। নূর আয়েশের ধমক শুনে চুপ করে গেল। অবাক চাহনিতে আকাশের দিকে তাকিয়ে আছে। নূর থেকে যেতেই আয়েশ নূরের গলার মুখ ডুবিয়ে অঝরে ধারার কেঁদে দিল, যার কোনো সীমা নেই। নূর কখনো ভাবেনি যে আয়েশ কখনো ওর জন্য কাঁদবে। আয়েশের শরীরে কিছুটা ভার নূরের শরীরের উপর পড়ছে। নূর ব্যথা অনুভব করলেও মুখ বুজে সহ্য করে নিয়ে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদছে। বলল, আপনি খুব খারাপ। আমি তো জানি আমি খারাপ। তোমাকে ভালো রাখতে পারি না, ভালোবাসতে পারি না, কেবল কষ্টই দিতে পারি। তাই তো আমি খারাপ আফুসোনা। আয়েশ কেঁদেই চলছে, যার থামার নাম নেই। বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে নূর। মুখটা শুকনো, চোখ মুখ ফোলা ফোলা। ক্ষণে ক্ষণে কোমরে আর মাথার ব্যথাটা বেড়েই উঠতে কেঁদে উঠছে নূর। আর যাই হোক, এত ব্যথায় মুখ সহ্য করার মতো ক্ষমতা ওর নিজের মাঝে নেই। চোখটা ঘুরিয়ে দেখলো আয়েশ সবে গোসল করে বেরিয়ে এসেছে। আয়েশের দিকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকালো নূর। রাত 2:55 বাজে। আর এত রাতে আয়েশ গোসল করেছে। নূর কিছু বলবে না আয়েশকে, তাই চোখ বন্ধ করে নিল। আয়েশ গায়ের টি শার্টটা পরে নিয়ে নূরকে বলল, আফুসোনা আইসক্রিম খাবে? আয়েশের হঠাৎ এমন উদ্ভট কথা শুনে নূর অবাক হলেও চুপচাপ চোখ বন্ধ করে রইল। আয়েশ ওর মাথার চুলগুলো হাত দিয়ে ছাড়তে ছাড়তে বলল, চকলেট খাবে?
আয়েশের এত আবদার শুনেও নূরের মাঝে কোনো পরিবর্তন নেই। দেখে আয়েশ নূরের দিকে এক পলকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বেশ কিছুক্ষণ পর আয়েশের কণ্ঠস্বর কানে আসায় নূর চোখ খুলে তাকালো। ঘরের মাঝে আয়েশ কোথাও নেই। নূর মাথাটা হালকা ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে খানিকক্ষণ আয়েশকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হলো। খুঁজে না পেয়ে পুনরায় চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। প্রায় 30 মিনিট পর শরীরে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূর চমকে গেল। আচমকায় চোখ খুলতেই দেখলো আয়েশ ওর কোলের উপর দুটো আইসক্রিমের বক্স আর 5টা চকলেট রেখে দিয়েছে। নূর আয়েশের দিকে তাকাতেই দেখলো আয়েশ মাথা নিচু করে আছে আর মুখটা থমথমে, চোখ দুটো লাল। একটা মানুষ অতিরিক্ত কান্না করলে যেমনটা হয় ঠিক তেমনই। নূর আরো গভীরভাবে আয়েশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। আয়েশ মাথা তুলছে না, চোখ জোড়া লেন্সবিহীন আর বাদামি চোখে লাল আভা। নূর আয়েশের এমন অবস্থা দেখে খানিকটা শিউরে উঠল। কই, মানুষটা তো এতক্ষণ ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? কথাগুলো ভাবতে ভাবতে আয়েশ আইসক্রিম আর চকলেটগুলো নূরের কোলের উপর থেকে কণ্ঠটা বেশ স্বাভাবিক করার চেষ্টা করে বলল,